ওরা শোনো, তুমি কখনো ভুল মানুষকে ভালোবাসবে না। কি করে বুঝবো কেউ ভুল না ঠিক? বোঝা যায়, এসব ক্ষেত্রে প্রতিটা মানুষের একটা সিক্সথ সেন্স কাজ করে। আপনার করেনি? করেছিল, কিন্তু নিজের সিক্সথ সেন্সকে নিজেই পাত্তা দেয়নি। ওরা বিভ্রান্ত গলায় বলল, বুঝলাম না। নওশিনের ছোট ছোট কিছু ব্যাপার ছিল যেগুলো সাধারণ দৃষ্টিতে দেখলে তেমন বড় কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই ছোট ছোট সমস্যাগুলোই পরবর্তীতে ভয়ানক রূপ নেয়। আরশাদ খানিক ভেবে বলল, যেমন, ও আমার কাজে কখনো অ্যাপ্রিসিয়েট করতো না। আমার কোনো সিনেমা হিট হলে বা দর্শকের প্রশংসা পেলে ও কখনো তা পছন্দ করতো না। ওরা অবাক কণ্ঠে বলল, সে কি? তারপর আবার যখনই শুটিংয়ের সময় আসতো তখনই কেমন যেন অন্যরকম হয়ে যেত। আমার মনে হতো শুটিংয়ে গিয়ে বিরাট কোনো অন্যায় করছি। এটা কেমন কথা স্যার? কাজ তো মানুষকে করতেই হবে। কাউকে অসম্ভব ভালোবাসলেও নিজের সময়টুকু তো তাকে মানে সবটুকু তো আর দেয়া পসিবল না, তাই না? আমার কি মনে হয় জানো, কি? ওর ভেতর এক ধরনের জেলাসি কাজ করতো। জেলাসি? স্বামী স্ত্রী একই ফিল্ডে কাজ করলে এমন জেলাসির সৃষ্টি হতে পারে। আমি প্রতিনিয়ত শুটিং করছি, আমার সিনেমা হিট হচ্ছে, অথচ তখন নওশিন সেরকম কাজ করছিল না। ওর সিনেমাগুলো সেভাবে ব্যবসা সফল হচ্ছিল না, তাই হয়তো এ ধরনের জেলাসি ওর ভেতরে কাজ করতো। হয়তো। আরশাদ প্রসঙ্গ পাল্টাবার উদ্দেশ্য বলল, বাদ দাও, আমি ওকে নিয়ে কোনো কথা বলতে চাই না। তার কোনো অস্তিত্ব আমার জীবনে নেই। তোমাকে যেতে হবে না, কাল আমি গিয়ে কথাকে নিয়ে আসবো। ওরা শুকনো ঢোক গিলে বলল, এতটা পথ আপনি ড্রাইভ করবেন? না, জহির সঙ্গে যাবে। আচ্ছা, আমার ড্রাইভিং নিয়ে তোমার এত ভয় কেন বলো তো? আমি তো আগে থেকেই ভালো ড্রাইভ করি। তাও ভয় লাগে স্যার। সেবার অ্যাক্সিডেন্ট করে কি অবস্থা হলো একটা, মনে নেই? হাতে পায়ে কতগুলো সেলাই লেগেছিল। একটা অ্যাক্সিডেন্ট করেছি বলে কি ড্রাইভিং করাই ছেড়ে দেব? ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই তো আরো ভালো করে ড্রাইভিং শিখলাম। তবু আপনার ড্রাইভিং আমার ভরসা নেই। তাহলে তো এখন তুমি বাইরে গেলে আমাকে ড্রাইভ করতে হবে। ভয় দেখাচ্ছে না আমায়? তুমি ভয় পাও নাকি? চমকা হাসি ফুটে উঠল ওরার ঠোঁটে। খিলখিল করে হেসে উঠেছে মেয়েটা। আরশাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই হাসির দিকে। আজ সারাদিন পর ওরার ঠোঁটে প্রকৃত হাসি দেখল সে। এই হাসিটাতেই তাকে সব থেকে ভালো মানায়। বিকেলের এই সময়টা অদ্ভুত সুন্দর। সূর্যের তীব্রতা কমে আসে, আকাশে নাম না জানা পাখির ঝাঁক উড়ে বেড়ায়, মিষ্টি একটা বাতাস অনুভূত হয়। আরশাদের বাড়ির বিশাল বাগানে ঘাসের ওপর বসে আছে সে। তার কোলে কথা, মলিন সূর্যটার আলো এসে পড়েছে তার মুখের ওপরে। মেয়েটাকে আজ সত্যিই প্রিন্সেসদের মতো লাগছে। কথা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। তার দৃষ্টি আকাশে উড়ন্ত এক ঝাঁক পাখির দিকে আবদ্ধ। কথা হঠাৎ কি যেন মনে করে কৌতূহলী গলায় বলল, আচ্ছা বাবা, আমি উঠতে পারি না কেন? আরশাদ স্বাভাবিকভাবে বলল, কোথায় উঠতে পারিস না? প্লেনে তো ঠিকই উড়ে বেড়াস। কথা ভ্রু কুঁচকে বলল, ধুর, ওটা ওরা হলো নাকি? আমি তো পাখিদের মতো উড়তে চাই। কিন্তু আমরা তো পাখিদের মতো উঠতে পারবো না বাবা। কেন? আরশাদ কোনো উত্তর খুঁজে না পেয়ে বলল, কারণ আমাদের ডানা নেই। আমার ডানা থাকলে কি আমিও পাখিদের মতো উঠতে পারতাম? পারতি তো। ইস, আমি পাখি হলে কত ভালো হতো। আরশাদ সুন্দর করে বুঝিয়ে বলল, পাখি উড়তে পারলেও মানুষের ক্ষমতা তার থেকে অনেক বেশি। পাখি হলে বলতে, ইস, আমি যদি মানুষ হতাম। মানুষ এমন অনেক কিছুই পারে যা পাখি পারে না। তাই মানুষ কি কি পারে রে পাপা? সেটা জানতে হলে তো তোকে আগে বড় হতে হবে। আমি কবে বড় হব? কালকে? কথার এমন প্রশ্নে হেসে ফেলল আরশাদ। তাকে সচরাচর হাসতে দেখা যায় না, গেলেও সেই হাসিগুলো হয় না প্রকৃত হাসি। তবে কথাকে পেলে তার ঠোঁটে এমন হাসি ফুটে উঠতে বাধ্য। এরই মাঝে বাগানে আগমন ঘটল অরার। তার হাতে একটা ট্রেতে তার এবং আরশাদের জন্যে কফি আর কথার জন্যে মিল্কশেক।
ওরা ট্রে নামিয়ে রেখে নিজে ঘাসের ওপর বসতে বসতে বলল, কি কথা হচ্ছে আপনাদের? কথা ব্যাকুল কণ্ঠে বলল। দেখো না ওরা, আমি বাবাকে জিজ্ঞাসা করছি আমি কবে বড় হব, আর বাবা হাসছে। ওরা হাসি মুখে বলল। বড় হতে হবে কেন? ছোট থাকাই তো মজা। কথা অবাক হয়ে বলল। তাই নাকি? বড়দের অনেক কাজ করতে হয়, অনেক টেনশন করতে হয়। ছোটদের তো আর সেই সব টেনশন নেই। তারা চাইলেই গেম খেলতে পারে, টিভি দেখতে পারে, তাই না? তাই তো, তাহলে কি আমি বড় হব না? একদমই না, সবসময় এরকম থাকবে। এখন লক্ষ্মী মেয়ের মতো মিল্কশেকটা শেষ করে ফেলো তো সোনা। ছবি আঁকতে আঁকতে খাই। কথা আরশাদের কোল থেকে নেমে তার মিল্কশেক নিয়ে চলে গেল ছবি আঁকার সরঞ্জামগুলোর কাছে। কথা এ বাড়িতে এসেছে গতকাল। আরশাদ আগে থেকেই তার জন্য বেশ অনেক রং, পেন্সিল আরও হাবিজাবি ছবি আঁকার সরঞ্জাম এনে রেখেছিল। ওগুলো দেখার পর থেকে একের পর এক ছবি এঁকেই যাচ্ছে কথা। এমনকি জিনিসগুলো বাগানেও নিয়ে এসেছে ছবি আঁকবে। ওরা কথার দিকে তাকিয়ে থেকে হাসি হাসি গলায় বলল, বিরাট আর্টিস্ট হবে আপনার মেয়ে। আরশাদ তার কফির কাপে চুমুক দিয়ে বলল, তোমার তাই মনে হয়? আপনার কি মনে হয়? আরশাদ কিছুক্ষণ ভেবে বলল, আমার তো মনে হয় কথা অ্যাথলিট হবে। অ্যাথলিট? ওর মধ্যে একটা স্পোর্টস স্পিরিট দেখতে পাই। আবার মাঝে মাঝে মনে হয় কথা কোনো ভিন্ন ফিল্ড, আবার মাঝে মাঝে মনে হয় কথা কোনো ভিন্ন ফিল্ডে যাবে, সায়েন্টিস্ট টাইপের কিছু হবে। ওরা আগ্রহ নিয়ে বলল, আপনি চান না কথা আপনার মতো অভিনয় করুক? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, না, চাইলে করবে, না চাইলে কোনো জোরাজুরি নেই। আমি চাই ওর যা ইচ্ছা তাই হবে। আচ্ছা স্যার, ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আরশাদকে উত্তরটা ভাবতে এক মুহূর্ত অপচয় করতে হলো না। সঙ্গে সঙ্গে সে বলল, ক্রিকেটার। ওরা হতভম্ব হয়ে বলল, সত্যি? স্কুলের ক্লাবে রেগুলার ক্রিকেট খেলতাম। আমি ছিলাম আমাদের টিমের ক্যাপ্টেন, খুবই অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন। আমি ওপেনিং ব্যাটিং করব, আবার ওপেনিং বোলিংও আমি করব। আপনি অলরাউন্ডার ছিলেন? প্লেয়ার হিসেবে প্রচুর অ্যাগ্রেসিভ ছিলাম। বেশিরভাগ সময় আমার ঝগড়া বাঁধত আম্পায়ারের সঙ্গে। আমাকে আউট দিলে ওকে মারার জন্য দৌড় দিতাম। আরশাদের চোখ দুটোতে যেন স্পষ্ট ফুটে উঠেছে তার ছোটবেলার মজার স্মৃতিগুলো। যে ওই চোখ দুটোর দিকে তাকাবে সে দেখতে পারে সমস্ত স্মৃতি। ইদানিং ওই চোখ দুটোর দিকে তাকানোর সাধ্য হারিয়ে ফেলেছে ওরা। আরশাদের চোখের দিকে তাকিয়ে তার মনের মাঝে হাজারো প্রজাপতি উড়ে বেড়ায়। বুকের মাঝে হৃদয়টা প্রচণ্ড গতিতে লাফিয়ে ওঠে। নিজেকে সামলে নিয়ে ওরা বলল, তারপর? আরশাদ মলিন স্বরে বলল, তারপর স্কুল শেষ হয়ে গেল, আমার ক্রিকেটও শেষ হয়ে গেল। ইচ্ছা ছিল ন্যাশনাল টিমের জন্য খেলবো, কিন্তু হলো না। কিন্তু স্যার, ন্যাশনাল টিমের প্লেয়ারদের তো ফেমাস হতে হয়, আপনি তো কখনো ফেমাস হতে চাননি। এইটা তো ভেবে দেখিনি। ওরা কৌতূহল নিয়ে বলল, স্কুলের পর আর কন্টিনিউ করলেন না কেন? আরশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার বাবা তখন কেবল আমাদের ছেড়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। একে তো এত বড় একটা ধাক্কা, তারপরে মা আমাদের কাছ থেকে নেওয়া ধার কি করে শোধ হবে, তাই ভেবে মায়ের রাতের ঘুম হারাম। পড়াশোনাতে ঠিক মতো মন বসতো না, আর ক্রিকেট। ওরা চুপ করে রইল। আরশাদ বলল, তুমি কি হতে চেয়েছিলে? ওরা কিছুটা ভেবে বলল, আমি ছোটবেলায় কখনো স্বপ্ন দেখার সুযোগ হয়নি আমার। তবে আমার মা যখন চিকিৎসার অভাবে মারা গেল তখন আমার ইচ্ছে হতো বড় হয়ে ডক্টর হব। ভাবতাম আমি যখন ডক্টর হব তখন দেশে কাউকে আর চিকিৎসার অভাবে মারা যেতে দেব না। কিন্তু পরে বুঝতে পেরেছি ডক্টর হওয়ার জন্য কঠিন সাধনা করতে হয়। আমি ভালো স্টুডেন্ট হলেও হার্ডওয়ার্ক করতে পারতাম না, তাই 9-এ উঠার সায়েন্স নেইনি। একটা ব্যাপার খেয়াল করেছো ওরা? কোন ব্যাপার স্যার? আমার স্বপ্নগুলো কখনো কখনো পরিবারের কারণে ভেঙে যায়। আমার স্বপ্ন যেমন গিয়েছিল, আর তুমি তো স্বপ্ন দেখার সুযোগই পাওনি। আসলেই? এই জন্যই আমি চাই কথার যা ইচ্ছে সে তাই করুক।
ছবি আঁকা শেষে তাদের দিকে উচ্ছ্বসিত ভঙ্গিতে ছুটে এলো কথা। তার ঠোঁট জুড়ে হাসির ছড়াছড়ি। হাসতে হাসতেই কথা ছবিটা আরশাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা দেখো। আরশাদ ছবিটা হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ছবিতে একটা পালতোলা নৌকা নদীতে ভেসে বেড়াচ্ছে। নৌকায় বসে রয়েছে 3 জন। তাদের সকলের মুখেই প্রচ্ছন্ন একটা হাসি। ওরা মুগ্ধ গলায় বলল, ও মা, কি সুন্দর হয়েছে। এটা কে কে? কথা আঙুল দেখিয়ে বলল, এটা আমি, এটা বাবা, আর এটা ওরা। এবারের দোতলায় আরশাদের ঘর এবং বিশাল লাইব্রেরি ঘর ছাড়াও আরও 2টো ঘর রয়েছে। তার একটা বর্তমানে সাজানো হচ্ছে কথার ঘর হিসেবে। কথার দীর্ঘদিনের অভিযোগ এ বাড়িতে তার নিজের কোনো ঘর নেই। এই অভিযোগের ভিত্তিতে আরশাদ এই ঘরটাকে কথার ঘর হিসেবে নতুন করে সাজিয়েছে। দেয়াল জুড়ে তার পছন্দের কার্টুনের ওয়ালপেপার লাগানো হয়েছে। ঘরের এক কোণে তার সব খেলনা আর পুতুলগুলো রাখা হয়েছে, যাতে কথা সেখানেই তার খেলনা ছড়িয়ে ছিটিয়ে খেলতে পারে। নতুন একটা স্মার্ট টিভি আনা হয়েছে। দিনরাত কার্টুন ছাড়া কথার মন টেকে না। এছাড়াও সবুজ রঙের সুন্দর একটা স্টাডি টেবিল আনা হয়েছে। কথার পছন্দের রং সবুজ। যদিও বাবার কাছে এসে কথা কখনো পড়তে বসে না, তবুও যাতে তার ইচ্ছা হলে এখানে বসে পড়তে পারে বা ছবি আঁকতে পারে, সেজন্য এই টেবিল। আজকালকার স্মার্ট টিভিগুলোতে আবার গেমও খেলা যায়। কার্টুন দেখে বিরক্ত হয়ে গেলে কথা টিভিতে গেম খেলে। আরশাদ বিছানায় বসে তার জন্য গেমগুলো ইনস্টল করে দিচ্ছে। আর ওদিকে এ পর্যন্ত কথা যতগুলো ছবি এঁকেছে সবগুলো ওরা ছোট ছোট ফ্রেমে ভরে দেয়ালে ঝুলিয়ে রাখতে ব্যস্ত। কথা অবাক চোখে দুজনের কাজ দেখছে। কাজের ফাঁকে ওরা হাসি মুখে বলল, কথা, তোমার নতুন ঘর পছন্দ হয়েছে? কথা উৎফুল্ল ভঙ্গিতে বলল, খুব পছন্দ হয়েছে ওরা। আরশাদ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, পছন্দ তো হতেই হবে, বাবা ডিজাইন করেছে বলে কথা। ওরা বলল, আমিও হেল্প করেছি। কথা হঠাৎ কি যেন মনে করে বলল, আচ্ছা ওরা, তুমি কি সত্যি সত্যি এখন থেকে এ বাসাতেই থাকবে? ওরা মজার ছলে বলল, মানুষ মিথ্যা মিথ্যে থাকতে পারে বুঝি? ওরা এ বাড়িতে আসার পর এবারই প্রথম এলো কথা। ওরা ভয়ে ছিল তাকে এ বাড়িতে দেখে কথার প্রতিক্রিয়া না জানি কেমন হয়। কথা যদি তার সার্বক্ষণিক উপস্থিতি পছন্দ না করে। আসলে সেরকম কিছুই হয়নি। বড়দের মধ্যে কথা সবথেকে বেশি পছন্দ করে ওরাকে। নিজের প্রিয় বড় মানুষকে এ বাড়িতে দেখে কথার আনন্দের সকল সীমা ছাড়িয়ে গেছে। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওরা সারাক্ষণ তার কাছেই আছে। রাতে খাবার টেবিলে সাধারণত নিজেদের মধ্যে কথা বলে আরশাদ এবং ওরা। কখনো কাজ নিয়ে, শুটিং নিয়ে, আবার কখনো জীবনের বিশেষ কোনো ঘটনা নিয়ে। তবে আজ কথা বলার বিন্দুমাত্র অবকাশ পেল না দুজনের কেউই। সকল কথার ঝুলি আজ কথার কাছে। আরশাদ মেয়েকে খাইয়ে দিতে দিতে বলল, এটা কিন্তু ঠিক না বাবা, তুই না গুড গার্লের মারামারি করে। কথা জোর গলায় বলল, কিন্তু বাবা, ওই ছেলেটা তো আমার সব বই ছিঁড়ে ফেলেছে। তুইও ওর সব বই ছিঁড়ে ফেলতে, ঘুষি মারাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? 2 মাস পর দেশে ফিরে ক্লাসে গিয়েই কথা একটা ছেলের নাক বরাবর সজোরে ঘুষি মেরে আসে। এই নিয়ে ক্লাস টিচার বাসায় অভিযোগ জানিয়ে একাকার কাণ্ড করেছে। তবে কথার মতে যে ছেলেটাকে সে ঘুষি মেরেছে সে আস্ত একটা বাঁদর। বাঁদর তার সঙ্গে বাদরামি করেছে, তাই সে ঘুষি মেরেছে। ভবিষ্যতে বাদরামি করলে ফের ঘুষি মারবে। কথা গাল ফুলিয়ে বলল, আমার রাগ হয়েছিল, রাগ হলে কি করব আমি? ওরা আরশাদের দিকে তাকিয়ে বলল, অবিকল আপনার রাগটা পেয়েছে। আরশাদ ভ্রু কুচকে বলল, তাই বলে আমি কাউকে ঘুষি মারি না। এখন না হয় মারেন না, ওর মতো বয়স তো ঠিকই আম্পায়ার বেচারাকে মারার জন্য দৌড়তেন। ওরার এমন কথায় সে এবং কথা দুজনেই হেসে কুটি কুটি হলো। কথার সঙ্গে আজ আরশাদ এবং তার দিনটা দারুণ কেটেছে। ইস, মেয়েটা এখানে থেকে গেলে না জানি কত ভালো হতো। রাত 9:33। ইতোমধ্যেই কথার ঘুমের সময় পার হয়ে গেছে। বাবার কাছে এলে কথা সাধারণত একটু রাত করেই ঘুমায়।
তবুও ঘুম নিয়ে আরশাদের কড়াকড়ির কারণে বেশি রাত জাগতে পারে না। বসার ঘরের সোফায় কথা অরার কোলে বসে টিভি দেখছিল। আরশাদ হঠাৎ এসে বলল, বাবা চল এখন। আবার কালকে টিভি দেখবে? কথা অস্পষ্ট গলায় বলল। আচ্ছা তুমি যাও, আমি ওরাকে গুড নাইট বলে আসছি। আমাকে যেতে হবে কেন? তুই এখনই গুড নাইট বলে আয়। কথা জেদ ধরে বলল। না, আমি ওরাকে একা একা গুড নাইট বলবো, তুমি যাও, আমি 1 মিনিটের মধ্যে আসছি। আরশাদ সিঁড়িতে পা রাখতে রাখতে বলল, যাচ্ছি। 1 মিনিটের মধ্যে যদি না দেখি তোর আজকে খবর আছে। আরশাদ চলে যেতেই কথা অরাকে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিস করে বলল। ওরা, তোমার মনে আছে তো? ওরা আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ বাবা, ভুলে যাইনি। আমাকে ডেকো কিন্তু, আমি তোমাকে হেল্প করব। ওরা বিস্মিত হয়ে আদুরে গলায় বলল। তুমি হেল্প করবে আমায়? কথার দৃঢ় গলায় বলল। হুম। তাহলে তো ডাকতেই হবে। এখন তুমি যাও, বাবা ঘুমিয়ে পড়লেই আমি তোমায় ডেকে দেব। নতুন ঘরের বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে কথা। পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আরশাদ। তবুও কিছুতেই ঘুম নেমে আসছে না তার দু চোখে। বারবার ইচ্ছে করছে উঠে বসে বাবার সঙ্গে গল্প করতে। কথা হঠাৎ চোখ দুটো মেলে তাকিয়ে বলল, বাবা শোনো, এবারে আমি আর যাব না, এখানেই থাকবো। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, এই একই কথাই তো প্রতিবারে বলিস। এবার সত্যি সত্যি বলছি। কেন? এবার এমন কি হয়েছে? এবার এখানে ওরা আছে। আরশাদ ক্ষীণ হাসি হেসে বলল, ওরাকে তুই খুব পছন্দ করিস? ওই তো, সি ইজ মাই ইলসা। আরশাদ বিভ্রান্ত স্বরে বলল। এলসাটা আবার কি? কথা হতাশ গলায় বলল, তুমি এলসাকে চেনো না? কোনো ডিজনি প্রিন্সেস নিশ্চয়ই। প্রিন্সেস না, এলসা হলো কুইন, ওরাও আমার কুইন। হয়েছে, অনেক পাকা পাকা কথা হয়েছে, এবার ঘুমিয়ে পড়। কথাকে ঘুম পাড়িয়ে রেখে আরশাদ নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ইদানিং তার অনিদ্রা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ডাক্তার সাহেবের দেওয়া ঘুমের ওষুধ কাজে দিচ্ছে। আগে তো বেচারা ঘুমের ওষুধ খেয়েও দু চোখের পাতা এক করতে পারত না। আরশাদের মনের একটা অংশ মনে করে এই অনিদ্রা সেরে যাওয়ার পেছনে কোনো না কোনোভাবে অরার অবদান রয়েছে। অরা এ বাড়িতে আসার পর থেকে আরশাদ তার মনের গভীরতম স্তরে জমে থাকা কথাগুলো বলার মতো একজন মানুষ পেয়েছে। যন্ত্রণার কথাগুলো কারো ভাগাভাগি করে নিলে মনে অনেকটাই হালকা হয়ে যায়। কথা ঘুমাতে চলে যাওয়ার পর ওরা কতগুলো কাজ এগিয়ে রাখলো। কেকের ব্যাটার তৈরি করে ওভেনে ঢুকিয়ে দিল, আর চুলায় বসিয়ে দিল পায়েস। কেক তৈরি হতে হতে প্রায় 45 মিনিট লেগে গেল। ওদিকে পায়েস রান্নাও শেষ করে ফেলেছে ওরা। ওভেনে কেক তৈরি হওয়ার পর সেটা কয়েক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হয়, না হলে ক্রিমটা ঠিকমতো বসে না। তবে এখন সেই সময় নেই, তাই ওরা কেকটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলো, ডিপের তীব্রতায় যতটুকু ঠান্ডা হতে পারে। 11টার কাছাকাছি ওরা রান্নাঘর থেকে পা বাড়ালো কথার ঘরের দিকে। ছোট ছোট পা ফেলছে যাতে কোনো আওয়াজ না হয়। সব কাজ শেষ হয়ে গেলেও মজার একটা কাজ বাকি, কেক ডেকোরেশন। এই কাজটা ওরা কথাকে দিয়ে করবে। এমনিতে মেয়েটা বলে রেখেছিল ওরাকে হেল্প করবে। ঘুম থেকে উঠে যদি দেখে ওরা একাই সব কাজ শেষ করে ফেলেছে, তাহলে নির্ঘাত রেগে যাবে। তার তো আবার বাবার মতো রাগ বেশি। ঘরের বাতি না জ্বালিয়েই ওরা ফিসফিস করে ডাকলো, কথা কথা। অন্ধকারের মধ্যেও ওরা স্পষ্ট দেখতে পেল ছোট্ট কথা সঙ্গে সঙ্গে উঠে বসেছে। ওরা অবাক গলায় বলল, তুমি ঘুমোওনি? না তো। কেন সোনা? ঘুমোলে তো আর উঠতে পারবো না, তাই ঘুমাইনি। ওরা বাতি জ্বালিয়ে কথাকে কোলে নিয়ে মুগ্ধ গলায় বলল, বাহ, তুমি তো অনেক চালাক। চালাক মানে কি? ওরা কিছুক্ষণ ভেবে বলল, চালাক মানে ক্লেভার। কথার বেশিরভাগ সময় বাংলায় কথা বললেও বেশ অনেক বাংলা শব্দের অর্থ জানে না। সেক্ষেত্রে তাকে ইংরেজি শব্দটা বলতে হয়। আচ্ছা,
চালাক ভালো হয় নাকি খারাপ? ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। সেটা কিভাবে? এখন বুঝবে না, বড় হলে বুঝবে। কথা থমথমে গলায় বলল। কিন্তু তুমি তো বড় হতে না করলে। ওহ তাই তো। আচ্ছা, চালাকরা ভালো হয়, যেমন আমার কথা শোনা। সীমার জন্যে কাপকেক বানাতে বানাতে অরার কেক বানানোর হাত বেশ ভালোই পেকেছে। তবে সমস্যা হলো সীমার জন্যে বানানো কাপকেকের ডিজাইন এলোমেলো হলেও সমস্যা নেই, তবে আজ সমস্যা আছে। কোনোভাবেই ভুল করা যাবে না। ক্রিমের ব্যাগটা নিয়ে ডিজাইন করতে গিয়েই অরার হাতটা কেঁপে উঠছে। কেকের ওপরে কি ডিজাইন হবে তা কথা ঠিক করে দিয়েছে। অরাকে সুপারম্যানের লোগো আঁকতে হবে। সুপারম্যানের লোগোর একটা ছবি গুগল থেকে নামিয়ে পাশেই রেখেছে অরা। দেখে দেখে ডিজাইনটা করার চেষ্টা করেছে, তবুও হাত কাঁপাকাঁপি যেন থামছেই না। অরা কথাকে সাবধান করে দিয়ে বলল, আমি কিন্তু ভালো করে আঁকতে পারবো না, কথা ভুল হবে। কথা পাশেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে অরার কেক সাজানো দেখছিল। এমন কথা শুনে জোর গলায় বলল, না, আমি জানি তুমি সুন্দর করে আঁকবে। কথা, হুম, তুমি কেকের উপরে সুপারম্যানের সাইন আঁকতে বললে কেন? কারণ সুপারম্যান আমার ফেভারিট সুপারহিরো আর বাবা আমার সুপারহিরো। বাবাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, আমি বাবাকে লবণের মতো ভালোবাসি। লবণের মতো? কথা লম্বা শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, হুম। কেন, ওই গল্পটা শোনোনি? একটা রাজার 3 মেয়ে ছিল। একটা মেয়ে তাকে চিনির মতো ভালোবাসে, আরেকজন গুড়ের মতো ভালোবাসে, আর শেষের জন লবণের মতো ভালোবাসে। রাজা এই শুনে খুব রেগে গিয়েছিল, কিন্তু পরে বুঝতে পেরেছে লবণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লবণ ছাড়া তো আমরা খেতেই পারি না। কি যুগ এসে গেল! আগে বড়রা বাচ্চাদের গল্প শোনাতো, আর এখন বাচ্চারা বড়দের গল্প শোনাচ্ছে। অরা চমৎকৃত হয়ে বলল, বাহ কথা, তুমি তো অনেক সুন্দর সুন্দর গল্প জানো। কে বলেছে তোমাকে এই গল্পটা? আমি নানির বাসায় গিয়েছিলাম না, নানি বলেছে। ঘড়িতে কাটায় কাটায় রাত 12টা। কথা এবং অরা দাঁড়িয়ে আছে আরশাদের ঘরের সামনে। অরার হাতে কেকটা, তার বুক ধুকপুক করছে। মনের মাঝে বিচিত্র এক আনন্দ আর উদ্দীপনা কাজ করছে। না জানি এই সারপ্রাইজে আরশাদের প্রতিক্রিয়া কেমন হবে। কথা তার ছোট্ট হাতে অনবরত দরজায় টোকা দিয়ে যাচ্ছে, তবুও অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ নেই। আরশাদের এই এক বদ অভ্যাস, হয় সারা রাত জেগে থাকবে আর ঘুমিয়ে পড়লে আর ওঠার নামই নেবে না। কথা ব্যর্থ হয়ে বিরক্ত গলায় বলল, ওরা, তুমি এই দরজাটা খুলতে পারো? অরা কিঞ্চিত সংশয় নিয়ে বলল, পারি, কিন্তু বাবা যদি রাগ করে? দূর, বাবা আমার উপরে রাগ করবে। কি যে বলো তুমি! আরশাদের ঘরের লকের পাসওয়ার্ডটা এখনো মনে রেখেছে অরা, 2409। ভয়ে ভয়ে এক একটা নম্বর প্রেস করলো সে। লক খুলে যেতেই কথা দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। অরা অনিশ্চিত পায়ে তার পিছু নিল। পুরো ঘর অন্ধকারে ছেয়ে আছে। এসির হিমশীতল হাওয়া গায়ে লাগতেই যেন হাড় হিম হয়ে গেল। অরা গিয়ে সাবধানে ডিম লাইট ধরিয়ে দিল। কাঁধ পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমাচ্ছে আরশাদ। তার চোখে মুখে অদ্ভুত এক স্নিগ্ধতা। এক মুহূর্তের জন্যে অরার ইচ্ছে হলো তার ঘুমটা না ভাঙিয়ে সারা রাত তার দিকে তাকিয়ে থাকতে। মুহূর্তেই সামনে নিল নিজেকে। আজকাল এমন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তার ইচ্ছেগুলো। কথা বিছানায় উঠে বসে ঘুমন্ত আরশাদের গায়ে আলতো ধাক্কা দিয়ে বলল, বাবা, বাবা, ও বাবা, ওঠো না। আরশাদ ঘুম জড়ানো কণ্ঠে বলল, হুম। ওঠো না বাবা। আরশাদের মাঝে কোনো প্রকার হোলদোল নেই, ঠিক আগের ভঙ্গিতেই ঘুমিয়ে রইল সে। কথা আর অরার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, উঠছে না তো। অরা বলল, আবার ডাকো। কথা এবার গলা ফাটিয়ে ডাকল। বাবা। আরশাদের ঘুম মনে হয় তাতে কিছুটা ভাঙল। চোখ মেলে তাকিয়ে বলল, কি মা? ওঠো আগে।
আরশাদ উঠে বসতে বসতে বলল। কি হয়েছে? ভালোভাবে আরশাদ চোখ মেলে তাকিয়ে দেখল কেক হাতে অরা দাঁড়িয়ে আছে, কেকের ওপরে জ্বলন্ত মোমবাতি। আরশাদ আর কিছু বুঝে ওঠার আগেই কথা উৎফুল্ল ভঙ্গিতে গান ধরল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। যার জন্মদিন উদযাপনের জন্যে সারা দেশ মুখিয়ে থাকে, তার নিজেরই কোনো খবর নেই। একেবারে ভুলেই গিয়েছিল আজকের দিনটার কথা। বহু বছর হয়ে গেল নিজের জন্মদিন পালন করে না আরশাদ। মানুষের অহেতুক অ্যাটেনশন থেকে বাঁচতে এই দিনটা ঘরেই কাটিয়ে দেয় সে। আরশাদ অবাক হয়ে অরার দিকে তাকিয়ে বলল। আজকে 18 তারিখ। ওরা প্রচ্ছন্ন হাসি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। কথা বাবাকে জড়িয়ে ধরে মিষ্টি গলায় বলল। হ্যাপি বার্থডে বাবা। আরশাদ কথার কপালে চুমু খেয়ে বলল। থ্যাংক ইউ সোনা। তুই জানলি কিভাবে? তোর মনে ছিল? আমি মনে রাখতে পারি না তো, ওরা আমাকে মনে করিয়ে দিয়েছিল। বিছানার ওপরে কেকটা নামিয়ে রাখতে রাখতে ওরা বলল। এখন বাবার সাথে কেকটা কেটে ফেলো তো। কথা বলল। বাবা জানো, এই কেকের ডিজাইন আমি করেছি। তাই নাকি? আমি ওরাকে যেইভাবে বলে দিয়েছি ও সেইভাবেই ডিজাইন করে দিয়েছে, তাই না ওরা? আরশাদ আরেক দফা অবাক হয়ে ওরাকে বলল। তুমি কেকও বানাতে পারো? চেষ্টা করেছি, খেয়ে বলুন তো কেমন হয়েছে। কেক কাটা পর্ব শেষে কথা আরশাদকে বসার ঘরে নিয়ে এলো। আজ সকালে সে অরার সঙ্গে বাইরে গিয়ে বাবার জন্য অনেক গিফট কিনেছে। সবই কেনা হয়েছে তার পছন্দ মতো। ওরা আগে থেকেই সবগুলো গিফট রঙিন র্যাপিং পেপারে মুড়িয়ে রেখেছিল। আরশাদ একটা একটা করে গিফট খুলছে আর কথার উচ্ছ্বাস ক্রমেই বেড়ে যাচ্ছে। বাবার জন্মদিন উদযাপনের এক পর্যায়ে ক্লান্ত হয়ে সোফার ওপরেই ঘুমিয়ে পড়ল। আরশাদ তাকে কোলে নিয়ে সাবধানে ঘরে রেখে এলো। রাত 1টা বাজে। ব্যস্ত ঢাকার এই নিস্তব্ধ রূপ বড়ই অসহনীয়। ছাদে একা দাঁড়িয়ে রয়েছে আরশাদ, তার হাতে জ্বলন্ত সিগারেট। কথার কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত সারপ্রাইজে সত্যিই তার বিস্ময়ের সকল সীমা ছাড়িয়ে গেছে। সে তো কোনোদিন ভাবতেই পারেনি জন্মদিনে মেয়ের কাছ থেকে এমন সারপ্রাইজ পাবে। হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো ওরা। তার উপস্থিতি যেন এই মুহূর্তটাকে আরো সুন্দর করে দিল। ওরা ক্ষীণ স্বরে বলল। আজকের দিনে এই বাজে জিনিসটা না খেলে হয় না। আরশাদ কয়েক মুহূর্ত শান্ত দৃষ্টিতে তাকালো ওরার দিকে। সুপারস্টার আরশাদ হককে সিগারেট খেতে বারণ করার সাহস এই পৃথিবীতে কারও নেই। ওরার জায়গায় অন্য কেউ থাকলে আরশাদের রাগ আশেপাশের সবকিছু তছনছ করে ফেলত। তবে এটা ওরা বলেই হয়তো আরশাদ তেমন কিছুই করল না। সদ্য জ্বালানো সিগারেটটা ফেলে দিয়ে বলল। হয়। নীরবতার মাঝে অনেকটা সময় দাঁড়িয়ে রইল তারা। সবথেকে ভালো হতো যদি এই প্রশান্তিময় নীরবতা যদি কোনোদিন শেষ না হতো। ওরা হঠাৎ নীরবতা ভঙ্গ করে বলল। এটা কিন্তু ঠিক না স্যার। কোনটা? পুরো দেশ আপনার জন্মদিন সেলিব্রেট করে, আর সেখানে আপনি নিজে নিজে জন্মদিন ভুলে বসে আছেন। একবারই মাথা থেকে চলে গিয়েছিল। অনেকদিন হলো নিজের বার্থডে সেলিব্রেট করি না। আজ তো করলেন। থ্যাঙ্কস টু ইউ। কথার গিফটগুলো কেমন লাগলো? আরশাদ ভ্রু কুঁচকে বলল। নিজের গিফট কথার নামে চালিয়ে দিচ্ছ। ওগুলো কথার গিফটই, আমার গিফট তো এখনো বাকি আছে। তাই? ওরা একটা কাঁচের জার আরশাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল। হ্যাপি বার্থডে স্যার। আরশাদ জিনিসটা হাতে নিতে নিতে বলল। থ্যাংক ইউ। আরশাদ এবার ভালো করে লক্ষ্য করলো ওরার গিফট। মাঝারি সাইজের একটা কাঁচের জার ভর্তি ভাঁজ করে রাখা কতগুলো চিরকুট, আর জারের বাইরের দিকে একটা কাগজে লেখা জার অফ সিক্রেটস। আরশাদ কৌতূহলী ভঙ্গিতে বলল। জার অফ সিক্রেটস? এই জারে আমার এক একটা সিক্রেট বন্দি। এটা তো ঠিক হলো না। তোমার মুখ থেকে এক একটা সিক্রেট শুনতে আমার ভালো লাগছিল।
সবসময় এই জার থেকে সিক্রেট পড়তে পারবেন কে বললো? তাহলে